আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। তো যথারীতি আজকে আমরা হাজির হয়েছি। আমরা এর আগে তরঙ্গের প্রাথমিক আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম। আজকে আমরা দেখব যে অগ্রগামী তরঙ্গের কি এবং এই অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ আছে সেই সমীকরণটা বোঝার চেষ্টা করব বা এটা জানার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা একটু দেখি অগ্রগামী তরঙ্গ। প্রথমত হচ্ছে যে অগ্রগামী তরঙ্গ কাকে বলে। অগ্রগামী তরঙ্গের যে সংজ্ঞা তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি যদি বলতে চাই যে যখন কোনো যান্ত্রিক তরঙ্গ একটা মাধ্যমের ভিতর তৈরি হয়ে বা এটা সৃষ্টি হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা যখন সামনের দিকে চলতে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন পথ অতিক্রম করে, তখন তাকে আমরা সহজ ভাষায় বলি অগ্রগামী তরঙ্গ। যদি আরও বলি যে এটা একটা জড় মাধ্যমের মধ্যে সৃষ্টি হয়ে এটা যখন সামনের দিকে এগোতে থাকে তখন তাকে আমরা সচরাচর বলে থাকি এটাকে অগ্রগামী তরঙ্গ। তো অগ্রগামী তরঙ্গের যে বৈশিষ্ট্য যেগুলো আছে, আমরা বলতে পারি প্রতিটি কণা একটি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি বলতে কি, একটি নির্দিষ্ট সময় পর পর একই বিন্দু থেকে একই জায়গা থেকে যদি অতিক্রম করে তখন তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। তো আরও যে বিষয়গুলো আছে তোমরা এগুলো তোমাদের বই থেকে একটু জেনে নিও। তো আমরা এখন যেটা জানবো যে অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ সেটা আসলে কি। তো এটা বোঝার আগে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে কোনো বস্তু যখন কাঁপাকাঁপি করতে থাকে, অর্থাৎ উপর নিচে যে আন্দোলিত হতে থাকে, সেটা কিভাবে, সেটা তার সমীকরণটা কিভাবে আমরা এটাকে বলতে পারি। তো আমি প্রথমে একটি তোমাদের সামনে এরকম একটা দিলাম। ধরো এটা হচ্ছে থিটা, এই অক্ষ বরাবর এটাকে আমি সাইন থিটা বলে থাকি। এটা +1, এটা মনে করো -1, ঠিক আছে। তো আমরা যদি লক্ষ্য করি তখন এটা 0, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি। তো আমি এখানে কি আঁকাইলাম দেখো। আবার এখানে আমি যদি একটা জিনিস আঁকাই তাহলে সময়, এটা হচ্ছে আমি ধরে নিলাম এটা y। আমি এখানে একটা আচ্ছা, তো আমরা এখানে একটা স্প্রিংকে দেখিয়েছি। প্রথম চিত্রটা আমি দেখিয়েছি যে একটা স্প্রিং সে সাম্য অবস্থায় আছে। এখন এই স্প্রিংটাকে ধরো আমি যদি উপরের দিকে সংকুচিত করে ছেড়ে দিই তাহলে কি হবে, সে কিন্তু উপর নিচে সাম্য অবস্থার সাপেক্ষে একবার উপরে, সাম্য অবস্থার সাপেক্ষে একবার নিচে কম্পমান বা কাঁপতে থাকবে। তো এই কাঁপাকাঁপি এটা একটা পর্যাবৃত্ত গতির একটা বা সরল সন্ধিত স্পন্দন বৈশিষ্ট্য বহন করে। তো এর একটা সমীকরণ কিভাবে দাঁড় করানো যায়, অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে কতটুকু উপরে উঠবে বা কতটুকু নিচে নামবে বা তার সরণ কি হবে, তার বেগ কি হবে, এই সমীকরণটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এইটা বোঝার আগে আমার উপরের যে চিত্রটা এটা আমি দেখাইছি সাইনের একটি গ্রাফ। এই গ্রাফটা কি মিন করতেছে, থিটার সাথে সাইন থিটার একটা সম্পর্ক। অর্থাৎ আমরা দেখেছি যে যখন থিটা সমান 0 তখন সাইন থিটার মান হচ্ছে 0, যখন থিটা সমান 90 ডিগ্রি সাইন থিটার মান ম্যাক্সিমাম, যখন থিটা সমান 180 ডিগ্রি তখন সাইন থিটার মান হচ্ছে 0।
আবার যখন থিটার মান 270 তখন এইটার মান হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ সে কিন্তু এই দিকে আসছে, আবার 90 ডিগ্রির ক্ষেত্রে এইদিকে। আবার যখন থিটার মান 360 ডিগ্রি তখন সে কিন্তু আবার জিরো অবস্থানে ফিরে আসছে। অর্থাৎ এই অবস্থানটাকে যদি আমি জিরো ধরি বা সাম্য অবস্থা ধরি, তাহলে আমি যদি বলি যে এখান থেকে যখন সর্বোচ্চ, আবার তখন সাম্য অবস্থা, আবার মিনিমামের দিকে সর্বোচ্চ। আমরা যদি এটা লক্ষ্য করি যে একটা বস্তু স্প্রিংয়ের যদি আমরা সংকোচন করে সেরে দিই তাহলে এভাবে কাঁপতে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে কোনো এক সময় সাম্য অবস্থার সাপেক্ষে কোনো সরণ নাই। যখন টি মানে শূন্য, যখন তার যাত্রা শুরু হয়নি তখন ওয়াইয়ের মান শূন্য। আবার কি হচ্ছে, যখন আস্তে আস্তে সে একটা সর্বোচ্চ বিস্তার, তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ একটা অবস্থান, ওয়াই পরিমাণ যদি আমরা ধরি এটা সর্বোচ্চ একটা অবস্থান, আবার অর্থাৎ এইটা সর্বোচ্চ, আবার সে কি করবে, ওখান থেকে আস্তে আস্তে নামবে, নেমে কোথায় আসবে, জিরোতে অবস্থান করবে। অর্থাৎ সময় একটা নির্দিষ্ট সময় পরে আবার সে সাম্য অবস্থানে ফিরে আসবে। অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু তখন কি অবস্থা, এই জায়গাটা ওয়াইয়ের ভ্যালুটা শূন্য। একইভাবে আমরা যদি দেখি আবার সে কি করবে, নিচের দিকে আস্তে আস্তে যেতে যেতে সর্বোচ্চ একটা অবস্থায় ফিরে আসবে, এবং আবার সে কি করবে, আবার সে প্রসারিত হওয়ার পরে আবার সে সংকোচনের দিকে রূপ লাভ করবে, এবং কোন একটা সময় সে কিন্তু এইখানে এসে অবস্থান, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু আবার সে কি হয়ে যাবে, জিরোতে চলে আসবে। আবার দেখা যাচ্ছে সে ওই উপরের দিকে আবার সে এইভাবে চলতে থাকবে। তো যাই হোক, তো আমরা দেখলাম যে থিটার সাথে সাইন থিটার যে একটা মিল আছে, আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে একটা সময় পরে সে উপর থেকে আবার সাম্য অবস্থান থেকে নিচে, আবার সে সাম্য অবস্থান, আবার সে উপরে। তো ওয়াইয়ের সাথে যে মিলটা আমরা এখানে লক্ষ্য করতেছি, যে থিটার সাথে যেমন সাইন থিটার মিল আছে, সময় সাপেক্ষে ওয়াইয়ের তেমন একটা চরিত্রের একটা মিল আমরা কিন্তু এখানে খুঁজে পাচ্ছি। অর্থাৎ আমরা দেখতেছি যে সে কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে আবার কিন্তু সে এই উপরের অবস্থানে চলে গেছে, অথবা যে একটি নির্দিষ্ট সময় পরে আবার সে কিন্তু এইটাকে ক্রস করতে, যে কোনোভাবে যদি আমরা চিন্তা করা যায়, সে একটা পূর্ণ কম্পন যখন সম্পন্ন করে তখন সে আবার সেই জায়গাটায় সে কিন্তু ফিরে যায়। তাহলে আমরা এই দুইটা চরিত্রের সমন্বয়ে দেখতে পাচ্ছি, বা এই দুইটা গ্রাফের সমন্বয়ে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কি, ওয়াইকে আসলে সাইন থিটার একটা চারিত্রিক গুণাবলীর সাথে মিলে যায়। তাহলে আমরা আপাতত লিখতেই পারি যে এই বস্তুটা যেভাবে ওঠানামা করতেছে, বা বস্তুটার কি যে স্মরণ হচ্ছে, সেই স্মরণটা আসলে অ্যাকচুয়ালি এর সাথে আমরা এটাকে একটা মিলাই দিতে পারি আপাতত। তো এখন ঘটনা হচ্ছে যে ওয়াইকে যে আমরা সাইন থিটা লিখলাম, কিন্তু ওয়াই তো আসলে থিটার রেসপেক্টে ঘটনাটা ঘটতেছে না, ওয়াই তো আসলে কার রেসপেক্টে, টি রেসপেক্টে। বাট ওয়াইয়ের সাথে সাইন থিটার একটা মিল আছে, সেই জন্য লিখলাম। বাট এখানে তো ওয়াই তো অ্যাকচুয়ালি থিটার রেসপেক্টে নাই, ওয়াই তো টি এর রেসপেক্টে আছে। তাহলে থিটাকে টি এর রেসপেক্টে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? যেহেতু এটা একটা বৃত্তীয় গতি, কারণ এটা একটা বৃত্তপথ বা বৃত্ত করে ঘুরতেছে, আমরা যদি এখানে একটু সুন্দর করে আঁকাই, এই যে ঘটনাটা, এইটা হচ্ছে এইভাবে গেল, আর এটা হচ্ছে এইভাবে। তো ওইটাকেই যদি আমি আবার এই প্রান্ত দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে দেখো একটা বৃত্ত তৈরি হয়। তো বৃত্ত যদি তৈরি হয়, তাহলে এটা হচ্ছে বৃত্তের সেই এই একটা বিন্দু এখান থেকে। এখন ধরো এখান থেকে শুরু করে এইখানে যদি আসে, তাহলে সে অ্যাকচুয়ালি মোট টোটাল কত ডিগ্রি কোণ তৈরি করলো? টোটাল আসলে সে হচ্ছে থিটা সমান হচ্ছে 360 ডিগ্রি কোণ এখানে সে কিন্তু তৈরি করলো। এবং এটার জন্য তার যে সময়, এই সময়টাকে যদি আমি টি ধরে নিই, ঠিক আছে, তাহলে আমার টি এবং থিটা এইটার জন্য আমার যে সমীকরণের যে আমি যে সম্পর্ক, সেটা আমি কিভাবে পেতে পারি? আমরা ওমেগাটা কি? কৌণিক বেগ সেটা। তাহলে কৌণিক সরণ, এখন যদি সে টোটাল 360 ডিগ্রি বলতে এটা হচ্ছে কি 2 পাই পরিমাণ অতিবাহিত হয়েছে। তাহলে 2 পাই পরিমাণ অতিবাহিত হচ্ছে কি টি সময়ে। তাহলে আমরা কি লিখতে পারি? 2 পাই সমান হচ্ছে, এটাকে লিখতেই পারি ওমেগা টি, এটা কিন্তু লেখা যায়। তাহলে এখন যদি বস্তুটা সমকৌণিক বেগে ঘোরে, অর্থাৎ যদি সমকৌণিক বেগে ঘোরে, তাহলে 2 পাই সমান আমরা
সমানুপাতিক টি এটা কিন্তু দিতে পারি। তাহলে 2 পাইটা কি? 2 পাইটা অ্যাকচুয়ালি থিটার মান। তাহলে আমরা বলতেই পারি থিটা হচ্ছে টি এর সাথে এটা একটা সম্পর্কে জড়িত, অর্থাৎ তার দোলনকালের পরিস্থিতির উপরে থিটা কিন্তু সম্পর্কিত। তাহলে দোলনকালের পরিস্থিতির উপরে থিটা জড়িত, তাহলে থিটা এবং টি পরস্পর সমানুপাতিক। তাহলে আমি এই সমীকরণে সম্পর্কটা কি লিখতে পারি? এই সমীকরণে থিটার জায়গায় তখন আমি অবশ্যই ওমেগা টি স্মল টি ব্যবহার করতে পারি। এই স্মল টি কেন ব্যবহার করলাম? এই টি এর মান কখনো পূর্ণ দোলনকালে পৌঁছাবে, কখনো দোলনকালের অর্ধেক, অর্থাৎ যে কোনো টাইমের রিসপেক্টে তখন আমি এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখন ঘটনা হচ্ছে আমরা জানি যে সাইন থিটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান ম্যাক্সিমাম +1 এবং মিনিমাম -1। তো এখন কোনো কোণা কি আসলে সে ম্যাক্সিমাম 1 একক বা 1 সেন্টিমিটার বা 1 মিটার কি উপরের নিচে কাঁপতে পারে? কম বেশিও তো হতে পারে। তো তাহলে এটার সম্পর্কটাকে লেটেস্ট করা যায় কিভাবে? লেটেস্ট করতে হলে এই সাইন থিটার পূর্বে একটি ধ্রুবক জুড়ে দেওয়া যায়। তাহলে ধ্রুবক জুড়ে দিয়ে গেলে কি হবে? দেখো সাইন থিটা বা থিটার এই টোটাল মানটা যদি আমার 0 হয়ে যায়, তাহলে 0 দিয়ে যখন এটাকে গুণ করব, তার মানে ধ্রুবকটা যাই থাকুক না কেন তখন কিন্তু এই অবস্থানটা 0। আবার যদি সাইন থিটা সর্বোচ্চ মান যদি আমরা 1 ধরি, 1 দ্বারা যখন আমি একে গুণ করে দেব তখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে। তাহলে শেষ পর্যন্ত কোনো কণা যখন একটি সরল সন্ধিত স্পন্দনে চলতে থাকে তখন যে সমীকরণের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করি, তখন আমরা সেটাকে y = a sin ওমেগা টি এই সমীকরণের মাধ্যমে আমরা এটাকে দেখাইতে পারি। তো এখানে আমরা যদি এই সমীকরণটাকে যদি একটু বিস্তারিত দেখি, তাহলে যখন থিটা সমান আমরা দেখতে পাচ্ছি 360 ডিগ্রি, তখন আমরা দেখলাম যে 360 ডিগ্রি অতিক্রম করতে সে কিন্তু একটা পূর্ণ দোলন সম্পন্ন করছে, যেটা টি, অর্থাৎ ছোট টি সমান এক্ষেত্রে কি বড় টি হয়ে যাচ্ছে। আবার যখন দেখলাম যে হচ্ছে যখন ম্যাক্সিমামে যখন ম্যাক্সিমামে পৌঁছায় তখন প্রাথমিক অবস্থায় টি সমান এই জায়গাটা কি 0। যখন সে ম্যাক্সিমাম উপরের দিকে পৌঁছায় তখন টি সমান দোলনকালের সাপেক্ষে t/4। আবার যখন এই মাঝামাঝি অবস্থায় পৌঁছায় তখন টি সমান এই জায়গায় আমরা দিতে পারি t/2। তারপরে যখন এই অংশে পৌঁছায়, অর্থাৎ এই জায়গাটায় স্মল টি সমান আমরা লিখতে পারি 3t/4। তারপরের ধাপে স্মল টি সমান ক্যাপিটাল টি, অর্থাৎ একটি পূর্ণ দোলনকালে সে আবার পুনরায় সেই একই দশায় ফিরে আসে। অর্থাৎ যদি আমি চিত্রের সাথে একটু মিলাই, প্রথমে কি অবস্থায়? প্রথমে সে সাম্য অবস্থা ছিল, সাম্য অবস্থা থেকে ম্যাক্সিমামে কখন পৌঁছেছে তার আগে বুঝতে হবে যে দোলনকালটা কি। দোলনকাল মানে হচ্ছে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করার জন্য যে সময় লাগে। তা আমি যদি ধরে নিই যে এই জায়গা থেকে সে কাঁপতেছে, কাঁপাকাঁপি শুরু করতেছে বা এই জায়গা থেকে কাঁপা শুরু করে, তাহলে এখান থেকে শুরু করে এইখানে গেল, যাওয়ার পর আবার এইখানে, এখান থেকে আবার এইখানে আসবে, এখান থেকে আবার এই জায়গায়, তার মানে এটা একটা পূর্ণ দোলন। আমি যদি মনে করি যে এই জায়গা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এখান থেকে সে একটা সময় যাবে, যাওয়ার পরে সে আবার এই জায়গায় আসবে, আসার পরে আবার এই জায়গায় নিচে নামবে, নিচে আসার পরে আবার এই জায়গায়, তার মানে ওই জায়গা থেকে সে গেল, যাওয়ার পরে আবার সে এসে আবার ওই জায়গাটা, তার মানে এই অবস্থানটাকে আমরা পূর্ণ দোলন বলতে পারি। অথবা যদি আরেকটু সুন্দরভাবে বলা যায়, মনে করো এই জায়গা থেকে দোলটা শুরু করেছে, তাহলে এই জায়গা থেকে সে পুরো পথটা যাবে, যাওয়ার পরে আবার আসবে, এই যে গেল আবার আসলো, এই যে সময়টা, এটাকেও আমরা সচরাচর দোলনকাল বলে থাকি। আবার এই জায়গা থেকে যদি চিন্তা করো, এই জায়গা থেকে সে উপরের দিকে যাবে, যাওয়ার পরে সে আবার এই জায়গায় আসবে, আসলেই কি হলো? একটা দোলন সম্পন্ন হলো। তো আমরা এখান থেকেও চিন্তা করতে পারি, এখান থেকেও চিন্তা করতে পারি, এখান থেকেও চিন্তা করতে পারি, যে কোনো জায়গা থেকে আমরা এটাকে চিন্তা করতে পারি। তাহলে টি সমান যখন 0, যখন শুরু হয়নি, তাহলে এই জায়গা থেকে সে যাবে, যাওয়ার পরে সে ম্যাক্সিমাম পৌঁছাবে, পৌঁছানোর পরে আবার সে নিচে নামে সে আবার এই জায়গায় পৌঁছাবে, অর্থাৎ এখান থেকে সে ম্যাক্সিমামে যাবে, ম্যাক্সিমাম থেকে আবার সে কি সাম্য অবস্থায় এই অংশে t = t/2।
এখান থেকে এই জায়গায় গেল, তার মানে t/4, এই জায়গাটা t/4। তারপর যখন আবার সে এই জায়গাতে চলে আসবে সাম্য অবস্থায়, তখন t সমান t/2। আবার এখান থেকে যখন এই অঞ্চলে চলে আসবে তখন সেটা হয়ে যাবে এই অংশটা t সমান 3t/4। তারপরে সে কি হবে, আবার যখন এসে সাম্য অবস্থায় পৌঁছাবে তখন তার একটি দোলনকাল পূর্ণ হবে, তখন স্মল t সমান ক্যাপিটাল T হয়ে যাবে। তো এই হচ্ছে y কিভাবে সময়ের সাপেক্ষে তোমার কিভাবে কাঁপতেছে একটা নির্দিষ্ট সময় পর পর। সে কিন্তু একই দিক থেকে, দেখো এই বিন্দু এবং এই বিন্দু সমদশায় কিন্তু আছে, এবং দুইটা বিন্দুর গতি মুভমেন্ট কিন্তু একই রকম। তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর সমদশায়। থিটার ক্ষেত্রে কি একটি নির্দিষ্ট কৌণিক অবস্থার পরে সে কিন্তু সমদশায়। দেখো এখানে 0, এখানে 360, তাহলে 0 এবং 360 এটাও কিন্তু সেই সমদশা। তাহলে আমরা বলতেই পারতেছি যে যখন 360 তখন সে t, যখন 270 তখন সে হচ্ছে 3t/4, যখন সে 180 তখন সে t সমান t/2, যখন সে 90 ডিগ্রি তখন t সমান ক্যাপিটাল T/4, যখন সে 0 তখন t সমান 0। তাহলে আমরা বলতেই পারি যে y সমীকরণটা, y অর্থাৎ কাপাকাপির যে সরণের সমীকরণ, সেই সমীকরণটা সাইন, এবং যেহেতু সেটা থিটার সাপেক্ষে না, টি এর রেসপেক্টে আমাদের এটাকে বের করতে হবে, তাহলে আমরা এই থিটা সমান এটাকে লিখতে পারি ওমেগা টি। তো যেহেতু এই সমীকরণটা একটা অসম্পূর্ণ, কারণ হচ্ছে আমরা জানি সাইন থিটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান +-1, কিন্তু একটা কম্পমান কণা সে সর্বোচ্চ 1 বা সর্বনিম্ন -1ই হবে না, হয়তো কম বা বেশি যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, হয়তো সে 1 সেন্টিমিটার বা 1 মিটার উঠলোই না, কম উঠলো, তাহলে কম উঠলে সেই মানটাই আমরা সেখানে বসাই দেবো, সেই ধ্রুবক মান। তো এক্ষেত্রে সেই ধ্রুবকটাকে এ দ্বারা সূচিত করা হয়ে থাকে, যেটাকে বলা হচ্ছে তার ম্যাক্সিমাম বিস্তার। অর্থাৎ y যখন তার সাম্য অবস্থা থেকে ম্যাক্সিমাম দূরত্বে যাবে তখন সেটাকে y না বলে y সমান তখন কি হয়ে যাবে a। কেন y সমান a হবে? তখন সাইন থিটার সর্বোচ্চ মান আমরা জানি যে +1 দিয়ে এটাকে গুণ করলে শুধুমাত্র এই হয়ে যায়, অর্থাৎ y সমান তখন a হয়ে যাবে। কখন? যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে। তো এটা একটা সরল সন্ধিত স্পন্দনের যে প্রাথমিক যে স্টেজ, এইটা কিন্তু আমরা এটা মনে করতে পারি। আরেকটা হচ্ছে যে সেটা ছিল যে থিটাকে কিভাবে টি এর রিপ্রেজেন্টে আমরা এটা করলাম। আমরা জানি যে ওমেগা সমান আমরা কি জানি, θ/t। এটা একটা সমীকরণ আমরা জানি যে ওমেগাকে বলা হয় কৌণিক বেগ। বেগ মানে কি? বেগ মানে সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে কৌণিক বেগ মানে কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে কৌণিক সরণ কত? এখন আমি যদি মনে করি 360 ডিগ্রিতে, তাহলে 360 ডিগ্রি বলতে হচ্ছে কি 2π। তাহলে 2π যখন হয়েছিল তখন তার সময় হয়েছিল কত? t, ক্যাপিটাল T। তাহলে ওমেগা সমান 2π/t, এটা আমরা বলতেই পারি। যদি বেগটা যদি তোমার হচ্ছে ধ্রুব থাকে তাহলে অবশ্যই আমরা 2π সমানুপাতিক t এটা লিখতেই পারি। তো এখানেও আমরা ঠিক একই জিনিস কিন্তু এখানে দেখলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কৌণিক যে অবস্থান, থিটার অবস্থান t, এটা পরস্পর সমানুপাতিক। তাহলে আমরা সরাসরি এটাকে এভাবে থিটা সমান ওমেগা t এটাকে আমরা লিখতে পারি। ওমেগা এখানে ধ্রুবক, তাহলে থিটা সমান ওমেগা টি, থিটা সমান আমরা এখানে ওমেগা টি এটা লিখতেই পারি। তো এই টিটা কি? এই টিটা স্মল টি এর রেসপেক্টে, অর্থাৎ যে কোনো সময় টি এর পরিবর্তন বড় টি এর সাথে তার পরিবর্তনের সাপেক্ষে এই টিটা আমরা ধরে নিতে পারি। তাহলে এই হচ্ছে আমরা এখান থেকে এইটাকে আমরা বের করতে পারি। এটা যে কোনো সময় টি, আমরা এই সমীকরণটাকে যদি আরো স্পেসিফিকলি বলতে পারি যে কোনো সময় টিতে সমীকরণটা এইভাবে আমাদেরকে আমরা এটাকে সূচিত করতে পারি। তো এখন শিক্ষার্থীরা আমরা চলো যাই যে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে তাহলে সমীকরণটা কি হতে পারে সেইটা আমরা একটু দেখে নিই। আমরা জানলাম যে কোনো একটা তরঙ্গ যখন পর্যায়বৃত্ত গতি নিয়ে চলতে থাকে তখন তার সমীকরণটা কি হয় সেটা আমরা একটু বুঝলাম। তো এখন আমরা একটু দেখি যে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আসলে সমীকরণটা কি হতে পারে। আমরা জানি যে যখন কোনো, মনে করো এইখানে একটা এ তরঙ্গ আছে, এইখানে বি, এইখানে সি। তো একটা তরঙ্গ কি হচ্ছে, উপর নিচে কাঁপতে কাঁপতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তো আমরা জানি যে এই কাপাকাপিতে মনে করো পানির ঢেউ যদি একটা চিন্তা করি, তো এই ঢেউয়ে তো লক্ষ কোটি কিন্তু অণু আছে, এরা প্রত্যেকের জায়গায় স্ব অবস্থানে কাঁপতেছে। তাহলে এই কণাটি যে অবস্থায় এ অবস্থানে যে কণাটি আছে ওয়াই অফ এ আমি যদি লক্ষ্য করি, তাহলে সে কিভাবে কাঁপবে, এ সাইন ওমেগা টি, এই সমীকরণ মেনে সে কিন্তু কাঁপাকাঁপি করবে, যেহেতু এটা পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণা, তাহলে এই সমীকরণ মেনে। এখন আমি যদি মনে করি এ কণা থেকে এক্স দূরত্বে বি নামে আরেকটা কণা আছে, এই কণাটা এরকম ভাবে তো ও কাঁপবে, কারণ এই কণাটা কি, এই কণা যখন কাঁপবে সে তার পার্শ্ববর্তী কণা কাঁপাবে, তার পার্শ্ববর্তী প্রত্যেক কণায় কিন্তু তার পার্শ্ববর্তী কণার দ্বারা একটা তরঙ্গ আন্দোলিত হয়ে সে কম্পমান অবস্থায় বিরাজ করবে। তাহলে এই কণাটির কম্পনের বিষয়টা এটা। কিন্তু যদি এক্স দূরত্বে বি কণাটি কাঁপে, সেটার আমরা কিভাবে বের করব? তো তার আগে আমরা চলো যাই একটা হিসাব করে ফেলি, যে এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় কি, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। অর্থাৎ সমদশা, এই বিন্দুর দশা এবং এই বিন্দুর দশা সেম, অর্থাৎ এই কণাটি মুভমেন্টটা যখন যে অবস্থায় থাকবে, সিতে যে কণা থাকবে তখনও তার মুভমেন্ট কিন্তু একই দিকে থাকবে। অর্থাৎ দুইটা বিন্দুর দশা পার্থক্য যদি সেম হয়, তাহলে তাদের কম্পনের দিক, প্রকৃতি, গতি প্রায় একই হবে। তো আমরা তাহলে সি বিন্দুর যে দূরত্ব এ থেকে, সেটাকে আমরা কি বলতেছি, ল্যামডা দ্বারা প্রকাশ করছি, যেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে আমরা যদি লিখি ল্যামডা দূরত্বের জন্য দশা পার্থক্য সমান কি, 2h পাই। একক দূরত্বের জন্য দশা পার্থক্য কি হবে, 2h পাই ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এ থেকে এক্স দূরত্বের জন্য সেক্ষেত্রে কি হবে, তাহলে এক্স দূরত্বের জন্য আমরা এটাকে লিখতে পারি 2h পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এবার আমি বি বিন্দুতে যে কণাটা আছে সেটাকে যদি আমি ওয়াই এক্স এরকম ভাবে লিখি, তাহলে এ সাইন, খেয়াল করো তো, ওমেগা টি মাইনাস 2 পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ এই কণাটি যেভাবে কাঁপবে, এই কণা থেকে এক্স দূরত্বে ওই কণা কি একইভাবে কাঁপবে না, সে কিন্তু এই যে এক্স দূরত্বের জন্য যে পরিমাণ দশার কম হবে সেই দশা পার্থক্য নিয়ে কিন্তু সে কাঁপবে। অর্থাৎ এই বিন্দুটা প্রথমে কম্পন শুরু হয়েছে আর বি বিন্দুটা ধরো পরে শুরু হয়েছে, তার এ এবং বি বিন্দুর মধ্যে যে দশা পার্থক্য, সেই দশা পার্থক্য কম নিয়েই কিন্তু বি বিন্দুটা সেই অনুযায়ী কাঁপবে। তাহলে এই যে এক্স দূরত্বে বি বিন্দুটার যে ওয়াই অক্ষ বরাবর যে কম্পন, তখন আমরা সমীকরণটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এ বিন্দুর কণার কম্পন যদি এটা হয়, তাহলে এ থেকে বি বিন্দুর দূরত্ব যদি এক্স হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে বি বিন্দুটা যেভাবে কাঁপবে এক্স দূরত্বে, তাহলে তার সমীকরণটা হবে এইটার যে দশা, সেইটা থেকে তার যে যতটুকু কম হবে সেই পরিমাণ দশা কম নিয়ে সে কাঁপবে। এই হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের মূল সমীকরণের বিষয়বস্তু। এখন ধরো তরঙ্গটা যদি আমি বাম থেকে ডাইনে যাই, তাহলে সমীকরণটা ঠিক আছে, কিন্তু যদি এমন চিন্তা করি যে সমীকরণটা আগের ওই, অর্থাৎ ঢেউটা, তরঙ্গটা আগে ডান থেকে বামের দিকে আসতেছে, তাহলে ডান থেকে যদি বামের দিকে আসে, তাহলে প্রথম ঢেউটা প্রথমে কাকে কাঁপাবে, প্রথমে বি বিন্দুকে কাঁপাবে, তারপরে কি এ বিন্দুকে কাঁপাবে। তাহলে তখন আমি যদি সমীকরণটা লিখি, তখন সমীকরণটা কি হবে, ওয়াই অর্থাৎ মাইনাস এক্স, আমি যদি এটাকে মাইনাস এক্স দিয়ে আরো স্পেসিফিক করি, তখন সমীকরণটা হবে এ সাইন ওমেগা টি প্লাস 2 পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা। কেন প্লাস দিলাম, খেয়াল করলে দেখো যে বি কণাটি তখন এক্স কণার সাপেক্ষে সে কিন্তু এই পরিমাণ বেশি কোণে আগায় থাকবে। অর্থাৎ এর কাছে যখন তোমার স্পন্দনটা আগে পৌঁছাবে, এর কাছে কিন্তু পরে পৌঁছাবে, তাহলে এর যে স্পন্দনটা, সেই স্পন্দন হচ্ছে বি এর স্পন্দন, কিন্তু এই পরিমাণ সেক্ষেত্রে সে আগায় থাকবে। যেহেতু এই দুইটার মধ্যবর্তী দূরত্ব এক্স, তাহলে সে এই পরিমাণ আগায় থাকবে। আর যদি এই দিক থেকে আমি এই দিকে চিন্তা করি, তাহলে সে বি কণাটি এক্স দূরত্বে সে এই পরিমাণ দশাতে সে পিছায় থাকবে। আর যদি এই দিক ডান থেকে বামে চিন্তা করি, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক থেকে ঋণাত্মকে যদি চিন্তা করি, তাহলে সে এই পরিমাণ কিন্তু বি কণাটা এই পরিমাণ সে কিন্তু আগায় থাকবে, সেক্ষেত্রে সমীকরণটা প্লাস হবে। তো আমাদের ঘাবড়ানোর কিছু নাই, যদি বাম থেকে ডানে যায়, এক্স অক্ষের ধনাত্মক দিকে যায়, তাহলে এই সমীকরণ, আর যদি ডান থেকে বামে আসে, তাহলে সমীকরণটা এইটা হবে। তো তোমাদের বইয়ে সচরাচর এই যে এক্স বা এইটা কিন্তু নাই, তো আমরা এটা না দিয়ে এটা ব্যবহার করা শিখে যাব। তার মানে আমরা বুঝে যাব যে যখন কোনো সমীকরণ এরকম থাকবে, তার মানে এক্স দূরত্বে যখন মাইনাস থাকবে, তাহলে প্রথম কণার সাপেক্ষে এক্স দূরত্বে কোনো কণার
ওয়াই অক্ষ বরাবর কি পরিমাণ তার সরণ ঘটতেছে একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে, সেটা এই সমীকরণ। আর নিচেরটা হচ্ছে ডান থেকে যখন বামে আসবে তখনও কিন্তু এই সমীকরণ আমরা ব্যবহার করতে পারবো, নিচেরটা প্লাস দিয়ে। এই হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এই সমীকরণটাকে আমরা বিভিন্নভাবে এইটাকে আরও অন্যান্যভাবে এটাকে উপস্থাপন করতে পারি, যেমন এ সাইন ওমেগার জায়গায় আমরা 2πf দিতে পারি ইন্টু টি মাইনাস 2πx ডিভাইডেড বাই ল্যামডা, এটাও কিন্তু লিখতে পারি। এরপরে আমরা দিতে পারি এ সাইন এফ সমান আমরা ভি ভাগ ল্যামডা, তাহলে 2π ভি ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু টি মাইনাস 2πx ডিভাইডেড বাই ল্যামডা, এটাও কিন্তু আমরা লিখে থাকি। এছাড়াও এ সাইন ভি ভাগ ল্যামডা, তাহলে আমরা 2π ডিভাইডেড বাই ল্যামডা কমন নিতে পারি, এইদিকেও আছে, তাহলে এখানে থাকে কি ভিটি মাইনাস এখানে থাকে দেখো 2π ভাগ ল্যামডা কমন চলে গেলে এখানে থাকে হচ্ছে এক্স। তাহলে দেখো, তাহলে এই ওয়াই এর যে সমীকরণ সেটাকে আমরা নিচের এই মাধ্যমে ওটাকে প্রকাশ করতে পারি। তো এটাই হচ্ছে যে একটি অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ, যে কোনো অবস্থানে মূল জায়গা থেকে, যে জায়গা থেকে তরঙ্গ তৈরি হবে ওখান থেকে যে কোনো অবস্থানে আমার তরঙ্গটার যে সমীকরণ এক্স দূরত্বে কোনো কণা কি পরিমাণ কাঁপতেছে বা তার সরণ, এই সরণ থেকে আমরা এর বেগ বের করতে পারি। যদি বেগ বের করতে হয় একে আমরা সময় সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব। বেগ ভি সমান আমরা জানি বেগ সমান হচ্ছে সময় ডিভাইডেড বাই সরণ, অর্থাৎ দূরত্বকে সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা কি করব, সরণকে যদি একবার সময় সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এর বেগ বের, এই সমীকরণকে যদি আমরা একবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়ে যাবে, এর বেগ কিন্তু বের করা সম্ভব। একইভাবে ত্বরণ আমরা বের করতে পারি, বেগের যে ফলাফল হবে সেটাকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সেটা আমাদের বের হয়ে যাবে, সেটা ত্বরণের সমীকরণ বের হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল অগ্রগামী তরঙ্গের সমীকরণ পরিচয়। এই সমীকরণে এটা হচ্ছে কি বলা হয়, একে বলা হচ্ছে, এটা হচ্ছে বিস্তার বলা হয়, এটা হচ্ছে বিস্তার বলা হচ্ছে। এখানের সমীকরণ এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কত দূরে সে এক্স দূরে না আছে, এখানে ল্যামডা এটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। ওয়াইটা হচ্ছে ওই কোন একটা ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু কাঁপতেছে বা তার কত একটা সময় সাপেক্ষে সে রেসপেক্টে সে সাম্যাবস্থার সাপেক্ষে কত উচ্চতায় উঠতেছে বা নামতেছে, এটাকে ওয়াই দ্বারা সূচিত করা হচ্ছে। তো আশা করি তোমরা অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ সেটা সম্পর্কে মোটামুটি একটা স্পষ্ট ধারণা পেয়েছ।